কয়েকটা দিনের বিরতির পর আমরা আবার ক্লাস 10-এর একটা অংশ আলোচনা করার জন্য এখানে উপস্থিত হলাম। প্রবাহী তড়িতের অন্তর্গত তড়িৎ চুম্বকত্ব বলে লেখা আছে বইতে, ইলেকট্রোম্যাগনেটিজম, এই অংশটা আমরা পড়ব আজকে। এটাকে আমরা তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া বলতে পারি। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ক্রিয়া ব্যাপারটা কি না, তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি। লিখি এখানে যে তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি, এই বিষয়টা আমরা এখানে আলোচনা করব। এবং এর জন্য আমরা ওয়ারস্টেড বা ওরস্টেড এই বিজ্ঞানীর পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। কিন্তু এইগুলো সমস্ত কিছু পড়ার আগে, এগুলো বইতে নেই, চৌম্বক ক্ষেত্র সম্পর্কে আমাদের একটু ধারণা করে নিতে হবে। এমনিতে আমরা এর আগে সম্ভবত ক্লাস 7-এ পড়েছি যে এরকম একটা চুম্বক আছে, এই ধরনের চুম্বকটাকে আমরা বলি দণ্ড চুম্বক। উপর দিকটা উত্তর দিক বললাম, এই দিকটা উত্তর মেরু, এই দিকটা দক্ষিণ মেরু রাখলাম। আর জানি আমরা যে কোনো একটা দণ্ড চুম্বককে যদি বাধাহীনভাবে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সেটা পৃথিবীর যে উত্তর দক্ষিণ, সেই উত্তর দক্ষিণে ও নিজেকে দাঁড় করাবে। তো একদম ভৌগোলিক উত্তর দক্ষিণ নয়, তার সঙ্গে একটু কোণ করে থাকে, অতটা এখানে বলার দরকার নেই, বিষয়টা বুঝতে পারলেই হবে। আমি আরেক ধরনের চুম্বকও এখানে আঁকছি। এই ধরনের চুম্বকটাকে বলা হয় চুম্বক শলাকা। এদিকটা এন, এদিকটা এস, অর্থাৎ এদিকটা উত্তর মেরু আর এদিকটা দক্ষিণ মেরু। এটা পৃথিবীর উত্তর দক্ষিণে প্রায় নিজেকে সজ্জিত করেছে। চুম্বক শলাকা বাধাহীনভাবে, ওর একটা স্ট্যান্ড থাকে তলাতে, সেখানে ঘুরতে পারে। আর এটাকে আমি বাধাহীনভাবে একটা সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছি, তাহলে এইরকমভাবে থাকবে। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র কি। তা আমি এখানে লিখি, এই চুম্বকটাকে আমি ধর এইরকম রাখলাম, ধর এটা এন, এটা এস। তাহলে এই চুম্বকটার প্রভাব যত দূর পর্যন্ত বিস্তৃত, সেই অঞ্চলটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র, এর চৌম্বক ক্ষেত্র। এই চুম্বকটার চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। একটা চুম্বকের প্রভাব যত দূর পর্যন্ত বিস্তৃত, সেই অঞ্চলটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র। তার মানে কি? তার মানে এই চুম্বকের কাছাকাছি কোনো একটা বিন্দুতে, ধর এখানে আমি একটা একক উত্তর মেরু, ইউনিট নর্থ পোল, এটা বাস্তবে সম্ভব নয়, কিন্তু থিওরিটিক্যাল বা তত্ত্বগত আলোচনার জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে একটা ইউনিট নর্থ পোল, মানে একক শক্তির উত্তর মেরুকে এখানে নিয়ে এলাম। তাহলে সে কিছু বল অনুভব করবে, এর জন্য বিকর্ষণ বল, এর জন্য আকর্ষণ বল। আমরা জানি চুম্বকের একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই কিছু বল অনুভব করবে। আবার ধর এখানে নিয়ে এলাম, তাহলেও কিছু বল অনুভব করবে, এখানে আনলাম, তাহলেও কিছু বল অনুভব করবে। এই যতটা পর্যন্ত এর প্রভাবটা বিস্তৃত, সেটাকে বলা হয় এর চৌম্বক ক্ষেত্র। এটা বলা যায়, আমি এখানে লিখে রেখেছি যে এখানেও দুটো চুম্বক মেরুর মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, দুটো যদি সমমেরু হয় তাহলে বিকর্ষণ বল, আর দুটো যদি বিপরীত মেরু হয় তাহলে আকর্ষণ বল, আর তাদের মধ্যেকার দূরত্ব, সেটা কুলম্বের সূত্র দ্বারা নির্ধারিত হয়। এটা ইলেকট্রিসিটির একদম শুরুতেই যে কুলম্বের সূত্র পড়েছি তড়িৎ আধানের জন্য, একদম সেরকমই। যে ক্রিয়াশীল বল সেটা আকর্ষণ বল হতে পারে বা বিকর্ষণ বল হতে পারে, সেটা সমান সাম কনস্ট্যান্ট কে ইন্টু m1 m2 ডিভাইড বাই r²। এই কে এর মান পরিমাপ কোন একক পদ্ধতি ব্যবহার করছি এবং কোন মাধ্যম ব্যবহার করছি তার উপর নির্ভর করে। এটা হলো চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ সংক্রান্ত কুলম্বের সূত্র। তা সেইটা দিয়ে আমরা এখানে কোনো একটা মেরু নিয়ে এলে সে কতটা বল অনুভব করছে সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। তো তাহলে আবার বলি যে একটা চুম্বক তার চারপাশে যতটা জায়গা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা দেখা যায়, সেটা হলো চুম্বক ক্ষেত্র। এবার আমি এখানে একটা জিনিস শুধু সংজ্ঞা হিসেবে বলি যে কোনো একটা বিন্দুতে আমি একক উত্তর মেরু নিয়ে এলাম।
তো একক উত্তর মেরু নিয়ে এলে তার উপর কিছু বল অনুভূত হবে, সব মিলে একটা লব্ধি বল সে অনুভব করবে। এই একক উত্তর মেরুকে নিয়ে এলাম কোনো একটা চৌম্বক ক্ষেত্রে, সে যা বল অনুভব করলো সেটাকে বলা হয় চৌম্বক প্রাবল্য। তাকে বলা হয় চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্যও বলা হয়। যে চুম্বক ক্ষেত্রের, ধরুন এর জন্য একটা চুম্বক ক্ষেত্র আছে, সেই চুম্বক ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা একক উত্তর মেরুকে নিয়ে এলাম, তাহলে সে যা বল অনুভব করবে সেইটা হলো সেই বিন্দুর চৌম্বক প্রাবল্য। এবার কোন একটা চুম্বক, তার চৌম্বক ক্ষেত্র আছে, ধরে নিচ্ছি চৌম্বক ক্ষেত্রটাকে আমি একটা এরকম জ্যামিতিক চিত্রের মতো, যা খুশি একটা জ্যামিতিক চিত্রে আঁকলাম। এবার এখানে একটা একক উত্তর মেরু নিয়ে এলাম, সে একটা নির্দিষ্ট পরিমাণ বল অনুভব করলো। আবার এখানে একটা একক উত্তর মেরু নিয়ে এলাম, একই পরিমাণ বল অনুভব করলো, এখানে যা বল অনুভব করেছিল এখানেও তাই বল অনুভব করলো। আবার এখানে নিয়ে এলাম, তাহলে একই পরিমাণ বল অনুভব করলো। আবার এখানে নিয়ে এলাম, একই পরিমাণ বল অনুভব করলো। প্রতিটা বিন্দুতে একক উত্তর মেরু নিয়ে আসছি, সে একই পরিমাণ বল অনুভব করছে, অর্থাৎ প্রতিটা বিন্দুর চৌম্বক প্রাবল্য একই সমান। তাহলে এই যে চুম্বক ক্ষেত্রটা, এই চুম্বক ক্ষেত্রটাকে আমরা বলি সুষম চুম্বক ক্ষেত্র। এটাকে আমরা বলি সুষম চৌম্বক ক্ষেত্র, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইংরেজিতে এটাকে বলা হয় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এটা আমাদের পরবর্তী আলোচনায় কাজে লাগতে পারে, সেই জন্য এই বিষয়টা বললাম। এবার আরেকটা বিষয় বলা, যে আমরা জানি দণ্ডচুম্বকের ক্ষেত্রে মেরু থাকে দুদিকে, মেরুগুলো একদম ধারে থাকে না, ধার থেকে একটু ভিতরে থাকে। এগুলো এখানে আলোচনার বিষয় নয়, আমি শুধু ইনফরমেশনগুলো দিচ্ছি। তো এইবার এর একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেই চৌম্বক ক্ষেত্র বরাবর বা চৌম্বক ক্ষেত্র জুড়ে, বরাবর না, চৌম্বক ক্ষেত্র জুড়ে আমরা কতকগুলো কাল্পনিক রেখা পাবো। এগুলো আমরা আগে আমাদের হায়ার সেকেন্ডারির প্র্যাকটিক্যাল করতে হতো, এগুলো আঁকতে হতো। ছোটো ছোটো চৌম্বক শলাকা এবং চৌম্বক, এই দণ্ড চৌম্বক দিয়ে আমাদের আঁকার পদ্ধতি আছে। আমরা কতকগুলো কন্টিনিউয়াস লাইন, বারবার বলছি, এই লাইনগুলো কিন্তু কাল্পনিক রেখা, এই লাইনগুলো কাল্পনিক রেখা। এদিকটা উত্তর মেরু, এদিকটা দক্ষিণ মেরু, এবং এই রেখাগুলো বদ্ধ রেখা, মানে চুম্বকের ভেতরেও এরা এই কাল্পনিক রেখাগুলো বিস্তৃত। এবার এদের দিকটা কোন দিকে হবে না, এরা সবাই নর্থ পোল থেকে বেরোচ্ছে, নর্থ পোল থেকে বেরোচ্ছে, অর্থাৎ উত্তর মেরু থেকে বেরোচ্ছে এবং সাউথ পোলে ঢুকছে। আর চুম্বকের মধ্যে এর উল্টো দিকে হবে, চুম্বকের মধ্যে এর উল্টো দিকে হবে। সমস্ত এগুলো অনেক ঘুরে এসে এদিকে ঢুকছে, এই সমস্ত বলরেখাগুলো বিস্তৃত থাকবে। তার মানে একটা চৌম্বক ক্ষেত্রের পরিচয় কি না, তা এই চুম্বকটার জন্য যে চুম্বক ক্ষেত্র, সেই অঞ্চলটা জুড়ে অসংখ্য চৌম্বক বলরেখা থাকবে। আর এই চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে আমি যদি স্পর্শক টানি, যে কোনো বিন্দুতে আমি যদি স্পর্শক টানি, সেই স্পর্শকটা চৌম্বক প্রাবল্য, এটা একটা ভেক্টর রাশি, চৌম্বক প্রাবল্যের দিক নির্দেশ করবে। আবার এখানে যদি স্পর্শক টানি, সেটা এর দিক নির্দেশ করবে। এখানে যদি স্পর্শক টানি, সেটা, আচ্ছা আমি এগুলো একটু ভুল করলাম, এটা উল্টো দিকে হবে, এটা ভুল হলো, নর্থ পোলটা এইদিকে আছে, তাহলে এই দিকে এখানে যদি স্পর্শক টানি, এগুলো সব চৌম্বক প্রাবল্যের দিক নির্দেশ করবে। এটা ভুল, এটা ঠিক নয়, আমি নর্থ পোল সাউথ পোল গণ্ডগোল করেছিলাম। নর্থ পোল থেকে বেরোচ্ছে, তাহলে এখানে যদি স্পর্শক টানি, এগুলো চৌম্বক প্রাবল্যের দিক নির্দেশ করবে। তাহলে আমি এই বিষয়টা একবার জাস্ট সাম আপ করে দিই, যে কোনো একটা চুম্বককে যদি বাধাহীনভাবে ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য উত্তর দক্ষিণে নিজেকে সাজিয়ে নেয়, উত্তর দক্ষিণে দাঁড়িয়ে থাকে। এখানে এটাকে চুম্বক শলাকা বলে, এটা দণ্ড চুম্বক বলে। মেরু আছে, নর্থ পোল সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু। দুটো চুম্বক মেরু, একটার মেরুশক্তি এম, একটার মেরুশক্তি M2, তাদের মধ্যে দূরত্ব r যদি হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে না, K m1 m2 বাই r²। এটা হলো কুলম্বের সূত্র। কে একটা ধ্রুবক, ধ্রুবকটার মান এককের পদ্ধতি এবং কোন মাধ্যমে এই মেরুগুলো আছে তার উপর নির্ভর করছে। আমাদের এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে একটা চুম্বকের চারপাশে যত দূর পর্যন্ত এই চুম্বকটার প্রভাব, অর্থাৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল আমরা অনুভব করতে পারবো, সেইটা হলো এর চৌম্বক ক্ষেত্র। আর চৌম্বক ক্ষেত্র
থাকলে সেটা তার মধ্যে এই চুম্বকের বলরেখা থাকবে। এই চুম্বক বলরেখাগুলো অসংখ্য কাল্পনিক রেখা। এর যে কোনো বিন্দুতে, আবার বলছি যে আগে একটা ভুল করেছিলাম, যে কোনো বিন্দুতে যদি স্পর্শক টানা হয়, এবং হ্যাঁ তার আগে একটু কথা বলিনি, এই চুম্বক বলরেখাগুলো নর্থ পোল থেকে বেরোবে, অর্থাৎ উত্তর মেরু থেকে বেরোবে এবং সাউথ পোলে ঢুকবে, এবং চুম্বকের মধ্যে এটা সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যাবে। অর্থাৎ এগুলো সব কন্টিনিউয়াস রেখা, কন্টিনিউয়াস বক্ররেখা, এটা বদ্ধ বর্তনীর মতো তৈরি করেছে। এখান থেকে সমস্ত উত্তর মেরু থেকে যারা সবাই বেরিয়েছে এবং দক্ষিণ মেরুতে সবাই প্রবেশ করেছে। আর এইটা হলো যে কোনো বিন্দুতে আমি যদি এই বলরেখার উপর একটা স্পর্শক টানি, তাহলে সেটা কি নির্দেশ করবে? ওই বিন্দুতে চৌম্বক প্রাবল্য। চৌম্বক প্রাবল্য কাকে বলে বলেছিলাম? যে কোনো একটা চুম্বক ক্ষেত্রে একটা একক উত্তর মেরু যদি আনা হয়, তাহলে সে যা বল অনুভব করবে সেইটা হলো সেই বিন্দুর চৌম্বক প্রাবল্য। এরপর একটা জিনিস বলেছিলাম যে কোনো একটা চুম্বক ক্ষেত্র, আমি একটা আরবিট্রারি ফিগার এঁকেছি ক্ষেত্র, যে কোনো বিন্দুতে আমি একক উত্তর মেরু রাখছি এবং দেখা যাচ্ছে সে সমান বল অনুভব করছে প্রত্যেকটা বিন্দুতে, তাহলে আমরা এই চুম্বক ক্ষেত্রটাকে বলবো সুষম চৌম্বক ক্ষেত্র, ক্ষেত্রফল না, সুষম চৌম্বক ক্ষেত্র। এবং ইংরেজিতে এটাকে বলা হয় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এটাকে বলা হয় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এইটা ছিল আমাদের প্রাথমিক আলোচনা। এরপরে আমাদের আসলে বইয়ের পড়া যেটা, সেইটা শুরু করতে যাই। দুটো বিষয় আছে, আমি এখানে লিখে রেখেছি। একটা হলো চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, আরেকটা হলো তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া। অর্থাৎ প্রথমটা হচ্ছে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তার ফলে তার আশেপাশে যদি কোনো চুম্বক থাকে তার উপর কোনো ক্রিয়া সেটা করছে কিনা সেটা দেখা। আর দ্বিতীয়টা হচ্ছে একটা চুম্বক থাকবে, শক্তিশালী চুম্বক সাধারণত থাকে, তার চারপাশে যদি কোনো তড়িৎ পরিবাহী থাকে এবং তার মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেখানে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেই বিষয় দুটো দেখতে হবে। প্রথমে আমরা দেখব চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। আমরা আগেই বলেছি যে আমরা ওয়ারস্টেড বলে একজন বিজ্ঞানী একটা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাটা ডিসকাস করব এখানে। আপাতত শুধু পরীক্ষাটা কি, পরীক্ষাটা কেমনভাবে করা হয় সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তো আমি এটা একটা অ্যাকচুয়াল পরীক্ষা নয়, কিন্তু একটা ডেমনস্ট্রেশন যে কেমনভাবে ওয়ারস্টেডের পরীক্ষাটা আমরা করতে চাইছি বা কেমনভাবে ওয়ারস্টেডের পরীক্ষাটা দেখাবো। আমরা যে বিষয়টা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে, আচ্ছা আমি এই যে এখানে এইটা একটা বদ্ধ বর্তনী, ধরে নেওয়া যাক এখানে কোথাও ব্যাটারি আছে, সেই ব্যাটারি দু প্রান্তে লাগানো আছে, আর আমি যে এই যে ক্লিপটা দিয়ে দেখাচ্ছি এই তড়িৎ প্রবাহের দিকটা, তাহলে বোঝা যাচ্ছে তড়িৎ প্রবাহের দিকটা এই দিক থেকে এদিকে। আর আমি একটা চুম্বক শলাকা নিয়েছি, চুম্বক শলাকাটা আমি এই পেনটা দিয়ে দেখাচ্ছি, এই দিকটা হলো এর উত্তর মেরু। উত্তর মেরু এটা বাধাহীনভাবে ঘুরতে যদি দেওয়া হয় এটা উত্তর দিকে থাকবে, ধরে নেওয়া যাক এটা হচ্ছে উত্তর দিক। আর এই রকমভাবে এটা হলো তড়িৎ প্রবাহের দিক। এবার আমি প্রথমে বলি যে প্রথমে এটা চুম্বক মেরুটাকে রেখেছি, চুম্বক শলাকা। সেই চুম্বক শলাকাটা উত্তর দক্ষিণে নাই থাকবে, এটা উত্তর মেরু উত্তর দিকে আছে, এটা দক্ষিণ মেরু দক্ষিণ দিকে আছে। কোন দিকে আছে সেটার থেকেও এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এবার এইটার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। আর এটা এখন কিসে আছে না, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এটা উত্তর দক্ষিণে দাঁড়িয়ে আছে। এইবার আমি কি করলাম, মানে ওয়ারস্টেড করলেন, আমি করলাম না, আমি ব্যাখ্যা করছি। ওয়ারস্টেডের পরীক্ষাটা এই দিকে তড়িৎ প্রবাহ পাঠানো, কোন দিকে বোঝা যাচ্ছে, এটা হলো তড়িৎ প্রবাহের দিক। তখনই দেখা গেল এর উত্তর মেরুটা এই দিকে বেঁকে গেল, উত্তর মেরুটা এই দিকে বেঁকে গেল। আবার দেখাচ্ছি, ছিল এরকম, যখন এরকম তড়িৎ প্রবাহ গেল তখনই এটা এই দিকে বেঁকে গেল। এবার আমি কি করলাম, এই তড়িৎ প্রবাহের দিকটা পাল্টে দিলাম। সেটা ব্যাটারির যেদিক যেভাবে আসছে কারেন্ট, সেটাকে উল্টে দিলেই তড়িৎ প্রবাহের দিকটা পাল্টে গেল। এবার দেখা যাচ্ছে তড়িৎ প্রবাহের দিকটা পাল্টে দিলাম, তখন দেখা গেলো চুম্বক শলাকাটা এই দিকে বাঁকছে। চুম্বক শলাকাটা মানে চুম্বক শলাকার উত্তর মেরুটা এই দিকে বাঁকছে। মানে আমার পরীক্ষাতে এটা ডান, আগেরটায় বাঁ দিকে ছিল, এখন কোন দিকে গেল, ডান দিকে গেল। এটা হলো তড়িৎ প্রবাহের দিক। চুম্বক শলাকা এরকম ছিল, যখনই তড়িৎ প্রবাহ শুরু হলো এটা এই দিকে বাঁকল।
শুধুমাত্র কি হচ্ছে পর্যবেক্ষণ করছি, পরীক্ষাটা করছি এবং পর্যবেক্ষণ করছি। আর আরেকটা বিষয় এখানে বলার, যে এখানে আমি যখন উপর থেকে দেখছি, আমি প্রথমে তড়িৎ পরিবাহী তারটাকে দেখতে পাচ্ছি, তারপর চুম্বক শলাকাটাকে দেখতে পাচ্ছি, এই রকম অবস্থায় আছে। এরপরে আমি কি করলাম, এই চুম্বক শলাকাটাকে উপরে নিয়ে এলাম, এই চুম্বক শলাকাটাকে উপরে নিলাম, তড়িৎ প্রবাহের যে দিকটা সেটা আবার আগের মতো করে দিলাম, মানে একদম প্রথমে যেমন ছিল। তাহলে এখন কি হলো, তড়িৎ প্রবাহের দিকটা একই আছে, একদম প্রথমটার সাপেক্ষে যদি ভাবা হয় তড়িৎ প্রবাহের দিকটা একই আছে, শুধু পরিবাহী এবং চুম্বকের পারস্পরিক অবস্থানটা পাল্টে গেছে। এখন দেখা যাচ্ছে আবার এটা ডান দিকে, উত্তর মেরুটা ডান দিকে মুভ করছে, উত্তর মেরুটা ডান দিকে মুভ করছে, আবার বলছি উত্তর মেরুটা ডান দিকে মুভ করছে। এখন কি আরেকবার বলি, চুম্বক শলাকাটা উপরে আছে, তার নিচে তড়িৎ পরিবাহী তারটা আছে, আর এইটা হলো তড়িৎ পরিবহনের দিক বা প্রবাহের দিক। এবার আমি কি করলাম, দিকটাকে আবার পাল্টে দিলাম, তার ও চুম্বকের পারস্পরিক অবস্থান তো আগেই পাল্টে দিয়েছি, দিকটাকে পাল্টে দিলাম। তাহলে এখন একদম প্রথমটার সাপেক্ষে যদি ভাবা, এখন কি করা হয়েছে, তার চুম্বকের অবস্থানটাও পাল্টে দেওয়া হয়েছে, আবার তড়িৎ প্রবাহের দিকটাও পাল্টে দেওয়া হয়েছে। তখন দেখা যাচ্ছে এটা আবার বাঁ দিকে যাচ্ছে, মানে একদম প্রথম যেদিকে গেছিল সেদিকেই এটা মুভ করছে, মানে দুটোই যখন পাল্টে দেওয়া হলো, চুম্বকের অবস্থানটা এখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে প্রথমটার সাপেক্ষে ভাব, একদম প্রথমটা শুরুটার সাপেক্ষে, আর তড়িৎ প্রবাহের দিকটাও পাল্টে দেওয়া হয়েছে, তখন কিন্তু এর যে ঘূর্ণন অর্থাৎ উত্তর মেরুর ঘূর্ণন সেটা আবার বাঁ দিকে হচ্ছে। তাহলে এই যে চারটে অবজারভেশন আমরা করলাম, এইটা ওয়ারস্টেড লক্ষ্য করেছিল। আপাতত এই চারটে অবজারভেশন নিয়েই কথা বলছি, এর বাইরে অন্য অবজারভেশন নিয়ে কথা বলা যেতে পারে, ক্লাস 10 এই চারটে অবজারভেশন নিয়েই আপাতত কথা বলছি। এবার আমি খাতাতে এঁকে এই বিষয়গুলো দেখাচ্ছি, এরপরে এটা নিয়ে আরও কথা বলবো, কোন দিকে বাঁকছে সেটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্র নিয়ে যখন বলবো তখন বলবো। এখন আমরা যে বিষয়টা দেখাচ্ছি, দেখ আমি যেটা করলাম সেটাই এখানে আছে। কি করলাম না, তারটা আছে উপরে আর চুম্বক শলাকাটা আছে নিচে, নিচে আছে, সেই জন্য আমি এটাকে ডটেড লাইন দিয়ে এঁকেছি। এবার এইটা হলো তড়িৎ প্রবাহের দিক, তাহলে দেখা যাচ্ছে আমি যেমন দেখাচ্ছিলাম যেটা বাঁ দিকে মুভ করছে। আবার পরেরটা কি করছি, একই রকম আছে, তার উপরে আছে, চুম্বক শলাকা নিচে আছে, সেজন্য ডটেড দিয়ে দেখিয়েছি, শুধু তড়িৎ প্রবাহের দিকটাকে পাল্টে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে এটা ডান দিকে ঘুরে যাচ্ছে। কোনটা, আমি সবসময় কোনটা দেখাচ্ছি, উত্তর মেরুটা। উত্তর মেরুটা কোন দিকে মুভ করছে, ন্যাচারালি দক্ষিণ মেরুটা তার উল্টো দিকে মুভ করবে, সেটা বোঝাই যাচ্ছে। এরপর আমি কি করলাম, দেখ এখন দেখ তারটা ডটেড করেছি, তারটা ডটেড মানে ওটা কোথায় গেছে, নিচে গেছে, আর চুম্বক শলাকাটাকে এখন সলিড লাইন দিয়ে গেছে, তার মানে এটা এখন উপরে আছে, যেটা আমি পরীক্ষাতে দেখাচ্ছিলাম। আর তড়িৎ প্রবাহের যে দিকটা সেটা এই প্রথমটার মতো। তখন দেখা যাচ্ছে এই যে চুম্বক শলাকার উত্তর মেরু সেটা আবার ডান দিকে মুভ করছে। আর একদম শেষ যেটা দেখিয়েছি সেটাতে তারটা নিচে ডটেড লাইন দিয়ে আঁকা আছে, চুম্বক শলাকা উপরে সলিড লাইন দিয়ে আঁকা আছে, আর তড়িৎ প্রবাহের দিকটাও একদম প্রথমে যা ছিল তার থেকে পাল্টে দিই। তাহলে এইটার সাপেক্ষে লক্ষ্য কর যে তার আর চুম্বকের পারস্পরিক অবস্থানের পরিবর্তন হয়েছে, এইটা উপরে গেছে, এটা নিচে এসছে, আর তড়িৎ প্রবাহের দিকটাও পাল্টে গেছে। তখন কিন্তু এইখানে যেদিকে ঘুরেছিল উত্তর মেরুটা, এখানেও সেই দিকেই উত্তর মেরুটা ঘুরল। এই চারটে হচ্ছে ওয়ারস্টেডের পরীক্ষার ক্লাস 10 সিলেবাসে পড়ার মতো অবজারভেশন। এবারে আমি এইগুলো একটু ব্যাখ্যা করব যে কি জানা গেল এখান থেকে, যে সিদ্ধান্তটা কি হলো। সিদ্ধান্ত হলো, তাহলে এখান থেকে যে সিদ্ধান্তটা করতে পারলাম, তার আগে বলি যে একদম প্রথমে আমি দেখিয়েছিলাম যে এটার মধ্যে এর কোনো তারের মধ্যে দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহ না যেত, তাহলে কিন্তু চুম্বক শলাকা যেমন উত্তর দক্ষিণে থাকার সেরকম উত্তর দক্ষিণে থাকতো, মানে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাবে ও যেভাবে দাঁড়িয়ে থাকে সেরকম দাঁড়িয়ে থাকতো। তাহলে এইবার যখন তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তখন ওটা বিক্ষিপ্ত হচ্ছে, কোনো একটা দিকে ঘুরে যাচ্ছে। তা কোনো একটা দিকে ঘুরে যাচ্ছে, সব ক্ষেত্রেই কোনো একটা দিকে ঘুরে যাচ্ছে, তার অর্থ যে এই তারটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে নিশ্চয়ই আর একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যে চুম্বক ক্ষেত্রটা এর সঙ্গে ইন্টারাক্ট করে এটাকে একটা দিকে নির্দিষ্ট দিকে মুভ করাচ্ছে। তো এইটা হলো সিদ্ধান্ত, যে পরিবাহী তারের মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহিত হলে, এটা মূল সিদ্ধান্ত, প্রবাহিত হলে ওই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এইটা বুঝতে পারলাম কেন? আবার বলছি যে যখন তড়িৎ প্রবাহ ছিল না তখন ওটা পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাবে যেভাবে দাঁড়িয়ে থাকা সেটা দাঁড়িয়েছিল, কিন্তু যখনই তড়িৎ প্রবাহ পাঠালাম প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি তখনই এটা বিক্ষিপ্ত হলো, কোন একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হলো, এবং সেই নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত হওয়ার নিয়মটা কীভাবে বার করবো সেটা পরে আলোচনা করছি। কিন্তু এই যে বিক্ষিপ্ত হলো, এতে বুঝতে পারলাম যে এই পৃথিবীর চুম্বক ক্ষেত্র ছাড়াও এই তড়িৎ প্রবাহ যাওয়ার জন্য তারের মধ্য দিয়ে এখানে আরেকটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো। সেই চুম্বক ক্ষেত্রটাই এই চুম্বক শলাকাটাকে একটা নির্দিষ্ট দিকে বিক্ষিপ্ত করেছে। এইটা হলো মূল সিদ্ধান্ত ওরস্টেডের পরীক্ষার। এটা তাহলে কার পরীক্ষা? ওরস্টেড বলা হয়, ওয়ারস্টেডও বলা হয়, ওরস্টেডের এক্সপেরিমেন্ট। আমি দুটো কথা বলি। একটা হচ্ছে যে এটা বলে নেওয়া ভালো যে এই যে চৌম্বক বলরেখা, এই চৌম্বক বলরেখা, আর বলছি এগুলো ঠিক নয়, এই চৌম্বক বলরেখা দেখতে কেমন হয় তার একটা ভিডিও আমি পোস্ট করব এই ভিডিওটার পরপরই, 1 নম্বর ভিডিওটা থাকবে। আর এই ওয়ারস্টেডের পরীক্ষারও একটা ভিডিও আমি পোস্ট করব, এবং সেখানেও দেখা যাবে যে তার চুম্বকের পারস্পরিক অবস্থান পরিবর্তন বা তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন, এগুলোর জন্য কীরকমভাবে বিক্ষেপ বা ঘূর্ণনের দিকটা পরিবর্তন হয়েছে। এবারে যে অংশটা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে এই কোন দিকে ঘুরবে এটা নির্ণয় করব কিভাবে। এইটা নির্ণয় করব যে সূত্রের মাধ্যমে, সেই সূত্রটাকে বলে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। বলাই বাহুল্য, এটা অ্যাম্পিয়ার বিজ্ঞানী তিনি এই সূত্রটা দিয়েছিলেন, তাই এটাকে বলা হয় অ্যাম্পিয়ার সুইমিং রুল, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। এই বিষয়টা আমি এখন আবার ওই মডেলের সাহায্যে আমি দেখাচ্ছি। কীরকম বিষয়টা না, আমরা আবার একটা এরকম পরিবাহী হিসেবে এটাকে ধরেছি। আমি প্রথম যেভাবে ধরেছিলাম যে এইটা হলো তড়িৎ প্রবাহের দিক, আমি এখানে চুম্বক শলাকা রেখেছি, অর্থাৎ উপরে তার আছে, নিচে চুম্বক শলাকা আছে। এবার এইটা হলো তড়িৎ প্রবাহের দিক। আমি একটা পুতুল নিয়েছি, দেখা যাচ্ছে পুতুলটাকে। তো এই পুতুলটার এইটা তো বাঁ হাত, এই যে এটা তো বাঁ হাত। তাহলে এইবার আমি পুতুলটা, এটা বলছে যে কেউ একজন কল্পনায় সাঁতার কাটছে। কীরকমভাবে সাঁতার কাটছে না, তড়িৎ প্রবাহের দিকে মাথা করে, যে তড়িৎ প্রবাহের দিক দেখাচ্ছি, তড়িৎ প্রবাহের দিকে, এবং দেখছে কাকে কাকে না, তার বরাবর সাঁতার কাটছে কল্পনায়। ও দেখতে পাচ্ছে তারটাকে এবং চুম্বক শলাকা দুটোকেই। এই অবস্থায় ওর বাঁ হাত যেদিকে থাকবে সেই দিকে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। এটা উত্তর মেরু, আমরা রিফিলের দিকটা, মুখের দিক যেদিকে লেখা যায়, তাহলে উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে? বাঁ দিকে। বাঁ হাত বরাবর, এই যে এর বাঁ হাত বরাবর উত্তর মেরুটা বিক্ষিপ্ত হচ্ছে, বাঁ হাত যেদিকে আছে সেদিকে বিক্ষিপ্ত হচ্ছে। এবার আমি দিকটাকে পাল্টে দিচ্ছি, ধর এদিকেই দিচ্ছি, দিকটাকে পাল্টে দিচ্ছি। তাহলে একে তড়িৎ প্রবাহের যেদিকে দিক সেদিকে মাথা করে সাঁতার কাটতে হবে। তাহলে বাঁ হাত কোন দিকে থাকবে? এইদিকে থাকবে। তো বাঁ হাত যদি এইদিকে থাকে তাহলে কোন দিকে বিক্ষিপ্ত হবে? বাঁ হাতের দিকে। তাহলে চুম্বক শলাকা বাঁ হাতে দেখতে হচ্ছে, চুম্বক শলাকা কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে? বাঁ দিকে বিক্ষিপ্ত হচ্ছে। যেমন আমি প্রথম এটা করে দেখিয়েছিলাম, খাতাতেও দেখালাম। এবার কি করছি, এবার আমি আবার কারেন্টের ডিরেকশনটা প্রথমটার মতো করে দিচ্ছি, আর চুম্বক শলাকাটাকে উপরে নিয়ে আসছি। এবার ওকে সাঁতার কাটতে হবে কীরকম না, কারেন্টের দিকে। তা কারেন্টের দিকে মানে এইরকম। আর কীরকম সাঁতার কাটছে? চিৎ সাঁতার কাটছে। এবার তাহলে তার দেখতে পাচ্ছে, চুম্বক শলাকা দেখতে পাচ্ছে, চিৎ সাঁতার কাটছে। এবার ওর বাঁ হাত কোন দিকে? এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা হলো বাঁ হাত। তাহলে সেই দিকে চুম্বক শলাকাটার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। এটাও আমি প্রথম এক্সপেরিমেন্টে, মানে এটা যখন এক্সপেরিমেন্ট নয়, এটা মডেলের মতো একটা ডেমনস্ট্রেশন, এটা দেখিয়েছিলাম, খাতাতেও দেখিয়েছি। এবার আমি কি করলাম, সবশেষ যেটা, যে আমি এবার কারেন্টের ডিরেকশনটাকে আবার উল্টে দিলাম।
কারেন্টের ডিরেকশনটাকে আবার উল্টে দিলাম, চুম্বক উপরে আছে। তাহলে ওকে তো এবার এরকম সাঁতার কাটতে হবে কারেন্টের ডিরেকশন এই দিকে। তাহলে আর দেখতে পাচ্ছে, তারকে দেখতে পাচ্ছে, চুম্বক শলাকাকে দেখতে পাচ্ছে। তখন ওর বাঁ হাত যেদিকে আছে সেই দিকে ও আবার, এই যে বাঁ হাত কোন দিকে থাকে, এদিকে, তখন এইটা বাঁ হাত। তাহলে এইদিকে ও চুম্বক শলাকাটা উত্তর মেরু আবার বিক্ষিপ্ত হচ্ছে। এইটা হলো অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা তাহলে কি না, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা হচ্ছে যে এরমভাবে লেখা যেতে পারে যে কোনো ব্যক্তি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের দিকে মাথা করে কল্পনায় সাঁতার কাটে এবং কিরম থাকবে, মুখটা কোন দিকে থাকবে, মুখ থাকবে তার ও চৌম্বক শলাকার দিকে। তাহলে তার বাঁ হাত যেদিকে থাকবে সেদিকে শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে। তাহলে ওয়ার্স্টেডের পরীক্ষায় উত্তর মেরুর বিক্ষেপটা কোন দিকে হবে সেইটার জন্য এই অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, এটা আমি লিখলাম, বইতে আছে, সেই বই থেকে দেখে এটা তৈরি করতে হবে। পরীক্ষাতে যদি অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র পড়তে বলে তাহলে এইটাকে একদম ঠিক ঠিক করে লিখতে হবে, সেখানে কোনো নিজের মতো আপন মনেরও মাধুরী মিশায় লিখলে হবে না। যেটা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র সেটাকেই ঠিক করে লিখতে হবে। আপাতত আমি আর একটু পড়াবো ভেবেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আপাতত এইখানেই শেষ করছি। অর্থাৎ আমাদের আজকের যে আলোচনা সেটা ছিল মূলত চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। তাই তো দেখলাম ওয়ার্স্টেডের পরীক্ষায় চুম্বক শলাকা আছে, তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তার জন্য কীরকম ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে সেটাই লক্ষ্য করেছি। সেইটা বইতে এইখান থেকেই শুরু করা আছে, এর পরের অংশটা থেকেই। কিন্তু আমি একটু পরিচয় করানোর জন্য চুম্বকের বিষয়গুলো একটু মনে করালাম। সেটা হচ্ছে যে চুম্বক শলাকা এবং দণ্ডচুম্বক এবং চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রর পর যেটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র, এখানে একটু ভুল করেছিলাম, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আর এখানেও যেটা, এটা এই দিকটা নর্থ পোল, এই দিকটা সাউথ পোল, তাহলে তার বলরেখাগুলো কেমন হবে সেটাও দেখিয়েছি। বলরেখাগুলো নর্থ পোল থেকে বেরোবে, সাউথ পোলে ঢুকবে, যত বলরেখা সব নর্থ পোল থেকে বেরোচ্ছে আর সাউথ পোলে সবাই ঢুকছে, এবং চুম্বকের ভেতরে এরা সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে যাচ্ছে। তাহলে এগুলো সব ক্লোজড রেখা, বক্ররেখা। আর প্রথমে আমি একটু ভুল এঁকেছিলাম, পরে ঠিক করেছি, কারণ আমার এই এনএসটা গন্ডগোল হয়েছিল। তো কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক টানি, সেটা সেই বিন্দুতে কি নির্দেশ করবে, চৌম্বক প্রাবল্য নির্দেশ করবে। চৌম্বক প্রাবল্য মানে, আবার বলছি, যে কোনো একটা বিন্দুতে একক উত্তর মেরু রাখলে সে যা বল অনুভব করবে সেটা হলো সেই বিন্দুর চৌম্বক প্রাবল্য। আর দুটো চুম্বক মেরুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেটা কুলম্বের সূত্র দ্বারা নির্ধারিত হয়, এইটা আমরা বলেছি। আর তারপরে ওয়ার্স্টেডের পরীক্ষাটা আমি বিশদভাবে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। এই আমার পড়াটা, এর সঙ্গে আমি এই অংশেও একটা, এখানেও একটা আমার সেকেন্ড ভিডিও, ইউটিউব ভিডিও, সেগুলো আমি আমার যে ভিডিও সেটার সঙ্গে পোস্ট করব। আর এই জায়গাটায় আমার একটা ফার্স্ট ভিডিও থাকবে, এই জায়গাটায় থাকবে না অ্যাকচুয়ালি, এগুলো পরে থাকবে। এই ফার্স্ট ভিডিওটা এর জন্য দেখা, আর সেকেন্ড ভিডিওটা এই অংশটা দেখার জন্য দেখা।
তারপরে আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র পড়েছি। এইটা করি আজকের এই মানে আজকের আলোচনাটা শেষ করলাম। এরপরে দেখাই যাচ্ছে আঁকা ছিল, আমরা এরপরের পড়াগুলো করব।